এটা লিখবো আমরা। এটা হচ্ছে সংবিধান রচনা, বাংলাদেশ সংবিধান রচনা কমিটি, বাংলাদেশের সংবিধান রচনা কমিটি। বাংলাদেশ সংবিধান রচনা কমিটি গঠিত হয় কবে? গঠিত হয় বাংলাদেশ সংবিধান রচনা কমিটি গঠিত হয় কবে? 1972 সালের 11ই এপ্রিল। 11ই এপ্রিল। ওকে, 1972 সালের 11ই এপ্রিল। জাস্ট খেয়াল করেন, গণপরিষদ অধিবেশন, গণপরিষদ 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 অধিবেশন, অধিবেশন, এই গণপরিষদ অধিবেশনটা বসেছিল 1972 সালের 10 এপ্রিল। 10 এপ্রিল গণপরিষদ অধিবেশন বসে। ওকে, তাহলে গণপরিষদের অধিবেশন বসে 1972 সালের 10 এপ্রিল, এবং সেই অধিবেশনে সিদ্ধান্ত হয় যে বাংলাদেশের একটা সংবিধান রচনা কমিটি দরকার। সেই কমিটি হচ্ছে 11ই এপ্রিল 1972। এই রচনা কমিটির সদস্য সংখ্যা কত ছিল? বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য হচ্ছে 34 জন, 34 জন সদস্য। এবং এই রচনা কমিটির প্রধান কে ছিলেন? সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন। সংবিধান রচনা কমিটির নারী সদস্য, এটা হলো একমাত্র নারী সদস্য, একমাত্র নারী সদস্য। বাংলাদেশ সংবিধানের একমাত্র নারী সদস্য হচ্ছে রাজিয়া আক্তার বানু। বাংলাদেশ সংবিধানের রচনা কমিটির বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেন। কি নাম? সুরঞ্জিত সেন গুপ্ত। তাহলে এইখানে প্রিয় কলেজের ভাই বোনেরা সাউন্ড কম আসছে, রাইট? সাউন্ড ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এই জিনিসটা একটু লেখেন, ক্লাসটা একটু সবাই শেয়ার করে দেন, এবং এই ক্লাসটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সুরঞ্জিত সেন গুপ্ত ছিল বিরোধী দলীয় সদস্য, ঠিক আছে? ওকে, তাহলে জাস্ট খেয়াল করেন, আমার ভাইরা ভালো করে বুঝে নেন, বাংলাদেশ সংবিধান রচনা কমিটি, ঠিক কিনা? বাংলাদেশ সংবিধান রচনা কমিটি গঠিত হয় কবে? সংবিধান রচনা কমিটি গঠিত হয় 1972 সালের 11ই এপ্রিল। 11ই এপ্রিল। কিসের প্রেক্ষাপটে গঠিত হয়? 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের অধিবেশন বসে। সেই অধিবেশনে 1972 সালের 11 এপ্রিল সংবিধান রচনা কমিটি গঠিত হয়। এই কমিটির সদস্য সংখ্যা ছিল 34 জন, আর কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন, ঠিক কিনা? কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। একমাত্র নারী সদস্য, সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য হচ্ছে রাজিয়া আক্তার বানু। বিরোধী দলীয় সদস্য হচ্ছেন সুরঞ্জিত সেন গুপ্ত, ঠিক কিনা? লেখা হয়েছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাতে হবে প্রিয় কলেজের ভাই বোন। সদস্য, বাংলাদেশ সংবিধানের রচনা কমিটির একমাত্র সদস্যের নাম কি? বাংলাদেশ, জাস্ট খেয়াল করেন, বাংলাদেশ সংবিধান রচনা কমিটি, বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্যের নাম কি? একমাত্র নারী সদস্য। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্যের নাম কি? কোনো অপশন নাই, অপশন ছাড়াই কমেন্ট করেন, দেখি কারা কারা উত্তর দিতে পারে।
রাজিয়া আক্তার বানু। রাজিয়া আক্তার বানু বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য হচ্ছে রাজিয়া আক্তার বানু, ঠিক আছে? রাজিয়া আক্তার বানু, ঠিক কিনা? একটু দ্রুত কমেন্ট করতে হবে ভাইরা, একটু দ্রুত কমেন্ট করবেন, ঠিক আছে? রচনা কমিটি। এরপরে চলে আসেন খসড়া সংবিধান। বাংলাদেশের সংবিধানের খসড়া। খসড়া সংবিধান, বাংলাদেশের যে সংবিধানটা খসড়া সংবিধান উত্থাপন হয় কত তারিখে? এই জায়গা থেকে উত্থাপন কত তারিখে হয়? উত্থাপন হয় 1972 সালে। 1972 সালের 12ই অক্টোবর। 12ই অক্টোবর 1972 খসড়া সংবিধান উত্থাপন করা হয়। এরপরে সংবিধান গৃহীত হয় কবে? খসড়া সংবিধান গৃহীত হয় 1972 সালের 4 নভেম্বর। কত তারিখ? 4 নভেম্বর। 4 নভেম্বর। এই 4 নভেম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধান দিবস। কি দিবস? সংবিধান দিবস। সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। এরপরে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কবে? 1972 সালের 16ই ডিসেম্বর। 1972 সালের 16ই ডিসেম্বর। 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ সংবিধান। আমার ভাইরা ভালো করে বুঝে নেন, এই যে খসড়া সংবিধান খুবই গুরুত্বপূর্ণ। খসড়া সংবিধান, বাংলাদেশের খসড়া সংবিধান উত্থাপন হয় কবে? সংবিধানটা উত্থাপন হয় কবে? 1972 সালে 12ই অক্টোবর উত্থাপন হয় এবং গৃহীত হয় কবে? 1972 সালের 4 নভেম্বর। এরপরে কার্যকর হয় কবে? 1972 সালের 16ই ডিসেম্বর। 4 নভেম্বর হচ্ছে সংবিধান দিবস। ক্লিয়ার? এই তারিখটা খুবই ইম্পর্টেন্ট। 100% জায়গা থেকে প্রশ্ন পরীক্ষায় চলে আসে। ওকে, এই জায়গা থেকে প্রশ্ন চলে আসে। তাহলে একটা কোশ্চেন দেই, তাহলে বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখ? বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখ? 4 নভেম্বর। এরপরে হলো 5 নভেম্বর। এরপরে হচ্ছে 7 নভেম্বর। এরপরে হচ্ছে 10 নভেম্বর। কি হবে? 10 নভেম্বর। আর একটা প্রশ্ন দেই, সংবিধান কার্যকর হয় কবে? সংবিধান কার্যকর হয় কবে? সংবিধান কার্যকর হয় 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর 1972। এরপরে হচ্ছে 12ই অক্টোবর 1972। এরপরে 10ই নভেম্বর 1972। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? কবে বাংলাদেশের সংবিধানটা কার্যকর হয়? 16 ডিসেম্বর, ঠিক আছে? ওকে, ঠিক করে যাবেন। বাংলাদেশ সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বাংলাদেশ সংবিধানের। তাহলে সংবিধানে কি কি আছে এটা একটু দরকার। বাংলাদেশ সংবিধানে কি আছে? বাংলাদেশের সংবিধানে কি আছে? কি আছে? বাংলাদেশের বর্তমান যে সংবিধান, এই সংবিধানে অনুচ্ছেদ কয়টা? এই সংবিধান অনুচ্ছেদ হচ্ছে 153টা। 153টা অনুচ্ছেদ। বাংলাদেশ সংবিধানের পরিচ্ছেদ কয়টা? পরিচ্ছেদ কয়টা? 13টা। কয়টা পরিচ্ছেদ? 13টা। বাংলাদেশ সংবিধানের অধ্যায় কয়টা? অধ্যায় বা ভাগ হচ্ছে 11টা। 11টা অধ্যায়। 11টা অধ্যায় বা ভাগ। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা কয়টা? প্রস্তাবনা হলো একটা। বাংলাদেশের বর্তমান সংবিধানের তফসিল কয়টা? তফসিল হচ্ছে 60টা। ওকে, বাংলাদেশ সংবিধান তফসিল কয়টা? তফসিল হচ্ছে 60টা। একটু কমেন্ট করে জানাতে হবে, কি বলে যাবে? তাহলে বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ হচ্ছে 153টা। পরিচ্ছেদ কয়টা? 13টা। অধ্যায় বা ভাগ কয়টা? 11টা। প্রস্তাবনা কয়টা? একটা। তফসিল কয়টা? 60টা। লাগা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাতে হবে।
তাহলে বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কয়টা? এটা একটা প্রশ্ন। কোশ্চেন হলো বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি? অনুচ্ছেদ কতটি? বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কয়টা? 153টা, 155টা, 160টা, 165টা। কি হবে? বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কয়টা? ওকে, ক্লিয়ার। এরপরে চলে আসেন বাংলাদেশ সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। বাংলাদেশ সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হচ্ছে 1 নম্বর। 1 নম্বর হচ্ছে প্রজাতন্ত্র। বাংলাদেশটা কি? একটা প্রজাতন্ত্র। তাহলে পরীক্ষায় কিভাবে আসবে যে বাংলাদেশ সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদের মূল বিষয় কি? বাংলাদেশ হচ্ছে একটা প্রজাতন্ত্র। বাংলাদেশ একটা প্রজাতন্ত্র যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে। অর্থাৎ বাংলাদেশ হচ্ছে একটা প্রজাতন্ত্র আর যেটার নাম হবে গণপ্রজাতন্ত্র। গণপ্রজাতন্ত্র। বাংলাদেশ হচ্ছে একটা প্রজাতন্ত্র যেটার নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ক্লিয়ার? এরপরে চলে আসেন 2 নম্বর, প্রজাতন্ত্রের সীমানা। বাংলাদেশের সীমানা কত হবে? এটা আইনের দ্বারা নির্ধারিত হবে। এরপরে 2 এর ক হচ্ছে রাষ্ট্রধর্ম। রাষ্ট্রধর্ম। 2 এর ক হচ্ছে রাষ্ট্রধর্ম। এগুলো একটু মনে রাখতে হবে প্রিয় কলিজা ভাই বোন। 2 এর ক হচ্ছে রাষ্ট্রধর্ম। 3 হচ্ছে রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা হলো 3। 4 নম্বর হচ্ছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত। এরপর হলো পতাকা। এরপর হচ্ছে প্রতীক। জাতীয় সঙ্গীত আর পতাকা আর একটা হচ্ছে প্রতীক। জাতীয় সঙ্গীত, পতাকা এবং কি? প্রতীক। জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক। তাহলে এখান থেকে আমরা যেটা পড়লাম সেটি হচ্ছে বাংলাদেশ সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে প্রজাতন্ত্র। 2 নম্বরে বলা হচ্ছে প্রজাতন্ত্রের সীমানা। 2 এর ক হচ্ছে রাষ্ট্রধর্ম। তাহলে 3 নম্বর হচ্ছে রাষ্ট্রভাষা। 4 নম্বর হচ্ছে জাতীয় সঙ্গীত। এটা জাতীয় সঙ্গীত। এখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তাহলে বাংলাদেশের 4 নম্বর অনুচ্ছেদে জাতীয় সঙ্গীতের কথা বলা হয়েছে। তাহলে এই পর্যন্ত কি লেখা হয়েছে কিনা? এই পর্যন্ত লেখা হয়ে গেলে গান লিখতে হবে। যদি পরীক্ষায় আসে যে কোন অনুচ্ছেদে, বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রধর্মের কথা বলা হয়েছে? রাষ্ট্রধর্ম। কোন অনুচ্ছেদে রাষ্ট্রধর্মের কথা আছে? বাংলাদেশের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। তবে এই বাংলাদেশে অন্যান্য যে ধর্মাবলম্বী আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই সমান মর্যাদা নিয়ে, সম অধিকার নিয়ে বসবাস করবে। এটি সংবিধানের 2 এর ক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। ওকে, রাষ্ট্রধর্ম। তাহলে রাষ্ট্রধর্ম অনুচ্ছেদ কোনটা? অনুচ্ছেদ হচ্ছে রাষ্ট্রধর্ম। 2 এর ক নাকি 3 নম্বর নাকি 4 নম্বর? কোন নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে? কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রধর্মের কথা বলা হয়েছে? কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রধর্মের কথা বলা হয়েছে? ঠিক আছে? এরপর হলো 5 নম্বর। 5 নম্বর হচ্ছে রাজধানী। রাজধানীর কথা বলা হয়েছে। 6 নম্বর হচ্ছে নাগরিকত্ব। নাগরিকত্ব। এবং এই যে 6 2 নম্বর অনুচ্ছেদ, এই যে এখানে, এই জন্য হচ্ছে বাংলাদেশে আমরা জাতি হিসাবে বাঙালি। আমরা জাতি হিসাবে বাঙালি, কিন্তু নাগরিক হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী। আমরা কি? আমরা বাংলাদেশী। এই 6 এর 2 নম্বর অনুচ্ছেদে এটি বলা হয়েছে। 6 এর 2।
ওকে প্রিয় পরিচিত ভাই বোন, বাংলাদেশ সংবিধানের অনেক কিছুই পরিবর্তন হবে, সবগুলো আমাদের পড়তে হবে না, ঠিক আছে, সবগুলো আমাদের পড়ার দরকার নেই, অনেকগুলো পরিবর্তন হবে। তাহলে এটা হলো 5 নম্বর হচ্ছে রাজধানী, 6 নম্বর হচ্ছে নাগরিকত্ব, এবং 6-2 সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এটা 6-2 হচ্ছে নাগরিকত্ব, জাতি হিসাবে আমরা বাঙালি এবং নাগরিক হিসাবে আমরা বাংলাদেশি, এটি সংবিধানের 6-2 নম্বর। ওকে, এবং 7 নম্বর বলছে সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ, জনগণ সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস, অর্থাৎ জনগণই সকল ক্ষমতার উৎস। ক্লিয়ার? অর্থাৎ রাষ্ট্রের যে ক্ষমতা সেটি জনগণই সকল ক্ষমতার উৎস। 7 নম্বর অনুচ্ছেদ। ক্লিয়ার? ক্লিয়ার কি ভাইরা? এরপরে এই অনুচ্ছেদগুলো খুবই ইম্পর্টেন্ট, লিখে নিতে হবে। ওকে, অনুচ্ছেদগুলো লিখতে হবে। এরপর হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে বলছে মূলনীতি সমূহ। মূলনীতি সমূহ, মূলনীতি সমূহ কোনগুলো? এই মূলনীতি সমূহগুলো 9 নম্বরে বলছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ। 10 নম্বরে বলছে সমাজতন্ত্র। কি তন্ত্র? সমাজতন্ত্র। 11 নম্বরে বলছে গণতন্ত্র। 12 নম্বরে বলছে ধর্ম নিরপেক্ষতা। তার মানে এই হচ্ছে মূলত তাহলে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তাহলে যদি পরীক্ষায় আসে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে গণতন্ত্রের কথা বলা হয়েছে? গণতন্ত্র, এই যে আমরা গণতন্ত্র নিয়ে চিল্লাই, এই যে আমরা গণতন্ত্র নিয়ে চিল্লাচিল্লি করি, গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, তাহলে গণতন্ত্র সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ? 11 নম্বর অনুচ্ছেদ। তাহলে সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? তাহলে কোশ্চেন হলো সংবিধানের 11 নং অনুচ্ছেদে কি বলা হয়েছে? কি বলা হয়েছে? বাংলাদেশ সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? 11 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, নাকি হচ্ছে জাতীয়তাবাদের কথা বলা হয়েছে? জাতীয়তাবাদ, নাকি হচ্ছে গণতন্ত্রের কথা বলা হয়েছে? কি হবে এটা? গণতন্ত্র, কোনটা হবে? তাহলে বাংলাদেশ সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? এইখানে বলা হয়েছে গণতন্ত্রের কথা বলা হয়েছে। গণতন্ত্র অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্রের যে পরিবেশ সেটি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ওকে, এবার আসেন প্রিয় ভাইরা, বাংলাদেশ সংবিধান 13 নম্বর অনুচ্ছেদে বলছে মালিকানার নীতি। মালিকানার নীতি। বাংলাদেশে 3 ধরনের মালিকানা আছে। কত ধরনের মালিকানা? 3 ধরনের মালিকানা। এক হলো ব্যক্তি মালিকানা, 2 হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা, আর এই ব্যক্তি আর রাষ্ট্রীয় মালিকানা নিয়ে আবার হচ্ছে 3 নম্বর হলো সমবায় মালিকানা। সমবায়। কি ভাই? সমবায়। তাহলে বাংলাদেশ সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদে মালিকানার নীতির কথা বলা হয়েছে। ঠিক আছে, মালিকানার নীতি। 14 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? কৃষক, শ্রমিক মুক্তি। আমার ভাইরা, বাংলাদেশ সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কৃষক শ্রমিকদের মুক্তি দিতে হবে। কিন্তু বাংলাদেশের কৃষক শ্রমিকরা সব থেকে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। যে যায় ক্ষমতায় সেই যায় লঙ্কায়। ক্লিয়ার? ঠিক কিনা? এরপরে চলে আসেন 15 নম্বর প্রিয় ভাইরা, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। মৌলিক প্রয়োজন কোনগুলো? বাংলাদেশের মৌলিক প্রয়োজন হলো খাদ্য, এরপরে হলো বস্ত্র, এরপরে হলো শিক্ষা, এরপরে হলো চিকিৎসা। ঠিক কিনা? এরপরে হলো চিকিৎসা, এরপরে হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান। এরপরে কি আছে? বাসস্থান আছে। এরপরে আছে বিনোদন। এগুলো হচ্ছে মানুষের মৌলিক অধিকার, মৌলিক প্রয়োজন। অর্থাৎ কারো যদি মৌলিক প্রয়োজনের অভাব হয় তাহলে রাষ্ট্র তার সেই মৌলিক প্রয়োজন মেটাবে। এটি হচ্ছে বাংলাদেশ সংবিধানের কথা। তাহলে মৌলিক প্রয়োজন হচ্ছে খাদ্য, এরপরে বস্ত্র, এরপরে হচ্ছে বাসস্থান, এরপরে শিক্ষা,
এরপরে চিকিৎসা, এরপরে হচ্ছে বিনোদন। ক্লিয়ার? ওকে, এরপরে আসেন 16 নম্বর, গ্রামীণ উন্নয়ন। গ্রামীণ উন্নয়ন। দেখেন গ্রামীণ উন্নয়ন, গ্রামের রাস্তাঘাটের অবস্থা কাদায় কাদায় ভরে গেছে, ঠিক কিনা? গ্রামীণ উন্নয়ন। এরপরে 17 নম্বর অনুচ্ছেদ, অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা। বাধ্যতামূলক শিক্ষা, অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা। 18 নম্বর হলো জনস্বাস্থ্য ও নৈতিকতা। রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হচ্ছে জনগণের স্বাস্থ্য পুষ্টির উন্নয়ন করা। দায়িত্ব কার? রাষ্ট্রের। নৈতিকতার ব্যাপারে বলা হয়েছে সকল প্রকার মদ, জুয়া, পতিতাবৃত্তি এগুলো বন্ধ করবে কে? রাষ্ট্র। তাহলে 18 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জনস্বাস্থ্য এবং বলা হয়েছে নৈতিকতা। ক্লিয়ার? জনস্বাস্থ্য নৈতিকতা হচ্ছে 18 নম্বর অনুচ্ছেদ। একটু ভালো করে লিখে নিতে হবে প্রিয় ভাইরা, একটু কষ্ট করতে হবে। সংবিধান মুখস্থ। 19 নম্বর হচ্ছে সুযোগের সমতা। আপনি একজন নাগরিক হিসাবে রাষ্ট্রের যতগুলো সুযোগ আসবে সকল সুযোগে আপনি অংশগ্রহণ করার সুযোগ পাবেন। ক্লিয়ার? সুযোগের সমতা। 20 নম্বর সুযোগের সমতা এবং 20 নম্বর হচ্ছে অধিকার কর্তব্য রূপে কর্ম। অর্থাৎ কর্মটা হচ্ছে আপনার অধিকার, কর্মের অধিকার। কিসের অধিকার? কর্মের অধিকার। কাজ করে খাওয়ার অধিকার আছে এবং অধিকার কাজ অনুযায়ী পারিশ্রমিক লাভ করার অধিকার আপনার রয়েছে। এটা হলো কর্মের অধিকার। 21 নম্বরে দুইটা অনুচ্ছেদ আছে। একটা হলো 21-1। এইখানে বলছে 21-1 বলছে রাষ্ট্রের প্রতি জনগণের দায়িত্ব। রাষ্ট্রের প্রতি জনগণের দায়িত্ব। রাষ্ট্রের প্রতি জনগণের কি দায়িত্ব। 2 নম্বর হচ্ছে সরকারি কর্মচারীদের দায়িত্ব। সরকারি কর্মচারীদের দায়িত্ব কি? সরকারি কর্মচারীরা 24 ঘন্টা, কত ঘন্টা? সরকারি কর্মচারীরা 24 ঘন্টায় জনগণের সেবায় নিয়োজিত থাকবে। সরকারি কর্মচারীরা জনগণকে স্যার বলে ডাকবে, জনগণের সেবায় নিয়োজিত থাকবে। কিন্তু বাংলাদেশের সরকারি কর্মচারীদেরকে জনগণ স্যার বলে ডাকে। আসল স্যার জনগণ, কিন্তু উল্টাটা আমরা করি। ক্লিয়ার? আমরা করি কি? উল্টাটা। আমরা করি হচ্ছে উল্টাটা। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এইটা কি লেখা শেষ কিনা একটু কমেন্ট করে জানাবেন। এরপরে 22 নম্বর অনুচ্ছেদ, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা। পৃথককরণ। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা 22 নম্বর অনুচ্ছেদ। এরপরে চলে আসেন 27 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? আইনের দৃষ্টিতে সমতা। 28 নম্বর অনুচ্ছেদ কি? নারী পুরুষ সমানাধিকার। নারী পুরুষ সমানাধিকার, কোনো বৈষম্য করা যাবে না। এবং 29 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? 29 নম্বর হচ্ছে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নিয়োগের সমতা। সরকারি চাকরিতে নিয়োগের সমতা, অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। সবাই সরকারি চাকরি সমান পাওয়ার অধিকার ভোগ করবে। ক্লিয়ার? ও আমার ভাইরা, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা হয় সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে। 27 নম্বর অনুচ্ছেদ বলছে আইনের দৃষ্টিতে সবাই সমান। আপনার অধিকার যা
একজন গরিব মানুষ বড় লোক সবার অধিকার সমান আইনের দৃষ্টিতে 29 নম্বর অনুচ্ছেদ। সরকারি চাকরিতে নিয়োগের সমতা, সরকারি চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না, ঠিক কিনা? সংবিধানের কথা, সংবিধানের কথা। এরপরে চলে আসেন প্রিয় ভাইরা 36 নম্বর অনুচ্ছেদ। 36 নম্বর অনুচ্ছেদ বলছে চলাফেরা, চলাফেরার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা। চলাফেরার স্বাধীনতা রাষ্ট্র আপনাকে দিয়েছে, তবে এমন ভাবে চলাফেরা যাবে না আপনি যদি ন্যাংটা হয়ে চলেন, তাহলে কঠোর দেখায়, মানে যেটা জনশৃঙ্খলা নষ্ট হয়, সমাজের রীতিনীতি নষ্ট ভঙ্গ হয়, এই ধরনের চলাফেরা করা যাবে না। এরপরে 37 নম্বর অনুচ্ছেদ সমাবেশের অধিকার। সমাবেশের অধিকার, সমাবেশের অধিকার, আপনি সমাবেশ করতে পারবেন, কিন্তু কিছু সময় দেখা যায় সমাবেশ করতে দেয় না। মিছিল মিটিং করতে পারবেন, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, আপনি সেই স্লোগান দিতে পারবেন, এইটা হলো সমাবেশের অধিকার। এরপরে হলো সংগঠনের অধিকার। সংগঠন, সংগঠনের অধিকার, সংগঠনের অধিকার, সংগঠনের অধিকার, 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 আপনি সংগঠনের অধিকার আপনার ভোগ করতে পারবেন। এই যে অমুক দল তমুক দল, আমজনতার দল, বাংলাদেশের দল যে বাংরি দল, তারপরে হচ্ছে সাপুরে দল, মানে অনেক দল আছে, ক্লিয়ার? আপনি যে কোনো দল আপনার ইচ্ছা মতো আপনি 38 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আপনি দল করতে পারবেন। এরপরে 39 নম্বর অনুচ্ছেদ আপনার চিন্তা, আপনার বিবেক, আপনার কি বিবেক, আপনার বাক স্বাধীনতা, কি স্বাধীনতা? বাক স্বাধীনতার অধিকার আপনার আছে কিনা? চিন্তা, বিবেক, বাক স্বাধীনতার অধিকার, এই 4টা অনুচ্ছেদ থেকে বেশি প্রশ্ন পরীক্ষায় চলে আসে প্রিয় ভাইরা। সমাবেশের অধিকার, কিসের অধিকার? চলাফেরার স্বাধীনতা, 36 নম্বর অনুচ্ছেদ চলাফেরার স্বাধীনতা। এরপরে হলো সমাবেশের অধিকার, এরপরে হচ্ছে সংগঠন করার অধিকার, 39 নম্বর হচ্ছে চিন্তা, বিবেক, বাক স্বাধীনতার অধিকার, ঠিক না? ওকে, লেখা হয়েছে? এগুলো একটু ভালো করে পড়তে হবে, এগুলো যাবে এখন একটু ভালো করে মনে রাখতে হবে। এরপরে চলে আসেন হচ্ছে এরপরে চলে আসেন 49 নম্বর রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা। রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা প্রদর্শনের অধিকার, 49 নম্বর অনুচ্ছেদ। এরপরে হচ্ছে 70 নম্বর অনুচ্ছেদ, এইটাতে দেন হচ্ছে ন্যায়পাল, কি পাল? ন্যায়পাল, সরি 70 নম্বর অনুচ্ছেদ। 70 নম্বর অনুচ্ছেদ হলো ফ্লোর ক্রসিং, কি ক্রসিং? ফ্লোর ক্রসিং। এইটা হলো গণতন্ত্রের পরিপন্থী ধারা, গণতন্ত্রের পরিপন্থী ধারা, পরিপন্থী, গণতন্ত্রের পরিপন্থী ধারা, এটা পরিপন্থী, গণতন্ত্রের পরিপন্থী ধারা। এই বাংলাদেশে যারা এমপি হয় এরা হয়ে যায় দলদাস, এরা হয়ে যায় দলদাস, এরা কথা বলে না, ছাগল যেমন বলে ম্যা, ওরে পিটাইলে বলে ম্যা, মারলে বলে ম্যা। আর এই সংবিধানের 70 ধারা অনুযায়ী এমপিরা হয়ে যায় দলদাস, ওরা ম্যা ছাড়া কিছুই বলতে পারে না। এটার মূল সমস্যা হলো দুইটা, 1 নম্বর সমস্যা আর 2 নম্বর সমস্যা। এই দুইটা সমস্যা কি? এইখানে বলছে কোন একজন ব্যক্তি যদি কোন একটা দলের প্রতীক নিয়ে নির্বাচিত হয়, সে যদি সংসদে গিয়ে ওই দলের বিপক্ষে ভোট দেয় তাহলে তার সদস্যপদ আর থাকবে না। মিস্টার আবুল সাহেব, তিনি একটা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে, সংসদে একটা আইন পাস হবে ভোটাভুটিতে, সেই আবুল ওই দলের বাইরে গিয়ে আর ভোট দেওয়ার সুযোগ পাবে না, তাহলে তার সদস্যপদ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আর 2 নম্বর হলো তিনি যদি ওই দল থেকে পদত্যাগ করেন, ওই দলের সদস্যপদ যদি না থাকে তাহলে তার সংসদ সদস্যপদ আর থাকে না। এই জন্য যদি ওইখানে বলে যে এই আইন পাস হবে, হ্যাঁ কারা কারা, সবাই বলে হ্যাঁ, সবাই হাত তুলে দেয় হ্যাঁ, এই জন্য জনগণের পোঙ্গা মারা সারা। ঠিক আছে প্রিয় ভাইরা, এই যে সংবিধান, আজকে যে সংবিধান সংশোধনের ব্যাপারগুলো আসছে এই কারণে আসছে, ক্লিয়ার? সংবিধানের সংশোধন এই কারণে আসছে। তাহলে ফ্লোর ক্রসিং হচ্ছে 70 নম্বর ধারা, ক্লিয়ার? আর 77 নম্বর অনুচ্ছেদ, 77 নম্বর অনুচ্ছেদ বলছে ন্যায়পাল, কি পাল? ন্যায়পাল। ন্যায়পাল হচ্ছে এমন একটা পদ বাংলাদেশ সরকারের
যতগুলো মন্ত্রণালয় আছে, যতগুলো অফিস আছে, যতগুলো দপ্তর আছে, যতগুলো মিশন আছে, যতগুলো কার্যক্রম হয়, যতগুলো সংস্থা আছে, সকল সংস্থার সকল কার্যক্রম পরিচালনার জন্য একজন ন্যায়পাল নিয়োগ করা হবে। তিনি কি করবেন? তিনি তদারকি করবেন। তিনি একটা প্রতিবেদন দিবেন, রাষ্ট্রপতি ন্যায়পালকে নিয়োগ দিবেন। তিনি যতদিন রাষ্ট্রপতি তার পদে তার কাজে সন্তুষ্ট থাকবেন তিনি দায়িত্ব পালন করবেন। ন্যায়পালের কাজ হচ্ছে বাংলাদেশের দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এই পদটার দরকার ছিল। কিন্তু ভাই এই পদটা দেখেন স্বাধীনতার এত বছর পরেও এসে বাংলাদেশ সংবিধানে ন্যায়পাল নামে কোনো পদ সৃষ্টি করা হয়নি। এটা ফাঁকায় রাখা হয়েছে, কারণ কোন দলই রিস্ক নিতে চায় না। ভাই আমি ন্যায়পাল বানাই দিয়ে এখন আবার দুর্নীতি খুঁজবে, এটা কেউ নিতে চায় না। এই হলো অবস্থা। ওকে, এই হলো অবস্থা ভাই। ৭৭ নম্বর ন্যায়পাল। ৭০ নম্বর হচ্ছে গণতন্ত্রের পরিপন্থী। ঠিক আছে, এটা কেউ নিতে, আজকে সংবিধান হচ্ছে পানি পানি পানি, ইনশাআল্লাহ আপনি করে যাবেন ভাই। এরপরে দেখেন এরপরে কি বলছে, এরপরে বলছে ৮০ নম্বর অনুচ্ছেদ। ৮০ নম্বর অনুচ্ছেদ হচ্ছে আইন প্রণয়নের বিধান। আইন প্রণয়নের বিধান। বাংলাদেশে আইন প্রণয়নের বিধান কি? বাংলাদেশে যে আইনটা প্রণয়ন হবে একটা খসড়া আইন করতে হবে, এবং সেটার মধ্যে একটা শিরোনাম থাকবে। কি থাকবে? শিরোনাম থাকবে। এই আইনটা সংসদের 2/3, 2/3 সদস্য, সংসদের 2/3 সদস্য ভোটে গৃহীত হতে হবে। এরপরে সেই খসড়া বিল আকারে, এটা খসড়া আইনটা বিল আকারে উত্থাপন করতে হবে। কি আকারে? বিল আকারে। তাহলে এই বিলটা রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। রাষ্ট্রপতি যদি কোনো সংশোধনী দেখেন 15 দিনের পরের মধ্যে তিনি হয় অনুমোদন দিবেন। যদি কোনো সংশোধনী দেখেন তাহলে তিনি এটা আবার সংসদে ব্যাক করবেন। সংসদের প্রয়োজনীয় অর্থ বিল ছাড়া যত বিল আছে পরবর্তীতে তিনি কি করবেন? 15 দিনের মধ্যে যদি তিনি এটাতে অনুমোদন দিতে ব্যর্থ হন তাহলে ধরে নেওয়া হবে তিনি সেটাতে সম্মতি দিয়েছেন। মানে নীরবতাই সম্মতির লক্ষণ। বিয়ে করলে যেমন বউ চুপ থাকলে কবুল, কান্দিলেও কবুল, হাসলেও কবুল, রাষ্ট্রপতির কাছে কোনো আইন গেলে সে যদি চুপ থাকে তাও কবুল, যদি মুখ খুলে নাচে তাও কবুল, হাসলেও কবুল, গাইলেও কবুল। মানে এই হচ্ছে বাংলাদেশের আইন। ক্লিয়ার? এই হলো অবস্থা। ওকে প্রিয় ভাইরা, এরপরে চলে আসেন হচ্ছে ৮০। এরপরে হলো 94 সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। বাংলাদেশের একটা সুপ্রিম কোর্ট 94, এটা হচ্ছে 94, অর্থাৎ 94 হচ্ছে সুপ্রিম কোর্ট 94। ওকে, প্রতিষ্ঠা। এরপরে 118 নির্বাচন কমিশন। এটা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন গঠন। এরপরে হচ্ছে 127 127 নম্বর হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। নিয়ন্ত্রক। এরপর হচ্ছে 137 পিএসসি গঠন, অর্থাৎ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। পিএসসি গঠন। পিএসসি গঠন। এবং এরপরে আসেন হচ্ছে তাহলে 100, জাস্ট খেয়াল করেন এগুলো খুবই ইম্পর্টেন্ট। 94 হচ্ছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, 118 হচ্ছে নির্বাচন কমিশন গঠন, 127 নম্বর হচ্ছে মহাহিসাব নিরীক্ষক, এবং 137 নম্বর হচ্ছে পিএসসি গঠন। ক্লিয়ার? ওকে, এরপরে চলে আসেন হচ্ছে 142 সংবিধান সংশোধন। সংশোধন। দেখেন বাংলাদেশের সংবিধান সংশোধন কিভাবে করতে হয়। এই সংবিধানে যা বলা আছে তা সত্ত্বেও এই সংবিধান সংশোধন করা যাইবে। এই সংবিধানে যা আছে তা সত্ত্বেও সংবিধান সংশোধন করা যাইবে। সংবিধানের যে অনুচ্ছেদটা বা যে জিনিসটা সংশোধন করবে সেটি খসড়া এটা বিল আকারে সংসদে উত্থাপন করতে হবে।
এবং সেই বিলটা সংসদ সদস্যের 2/3 দ্বারা গৃহীত হতে হবে। হলো গৃহীত। এখন এই খসড়া বিলটা রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে, কতদিনের মধ্যে? 7 দিনের মধ্যে এই বিলে সম্মতি দিবেন। তিনি যদি সম্মতি দিতে ব্যর্থ হন অথবা তিনি না থাকেন, চুপ থাকেন, কান্না করেন, হাসেন, যাই করেন, এটা আইনে পাশ হয়ে যায়। বাংলাদেশ সংবিধান সংশোধন করার একটা পানি, যেই দলে ক্ষমতায় আসে নিজের ইচ্ছা মতো করে অনুচ্ছেদ বসায় দেয়। এই যেন হচ্ছে একটা কিসের সংবিধান? এনিমাল ফার্মের মতো। এটা হচ্ছে একটা এনিমাল ফার্ম। এনিমাল ফার্মের মতো মানে বুঝেন, বাংলাদেশ সংবিধান হচ্ছে একটা এনিমাল ফার্মের মতো। জর্জ অরওয়েলের লেখা একটা পশুদের রাজ্য, সেই রাজ্যের একটা সংবিধান আছে। ওইখানে লেখা আছে সবাই সমান, সবাই সমান অধিকার ভোগ করবে, এভরিওয়ান ইজ ইকুয়াল। কিন্তু লেখা আছে বাট সামওয়ান ইজ মোর ইকুয়াল দ্যান আদার্স। ক্লিয়ার? কিছু মানুষ একটু বেশি সমান। এই হচ্ছে প্রিয় ভাইরা এই সংবিধান সংশোধন। ক্লিয়ার? বাংলাদেশের সংবিধান সংশোধনী খুবই গুরুত্বপূর্ণ। কোনগুলো? এগুলো গুরুত্বপূর্ণ সংশোধনী। এগুলো এর বাইরে পরীক্ষায় আসবে না। সংশোধনী, গুরুত্বপূর্ণ সংশোধনী। বাংলাদেশ সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী হচ্ছে 8ম। এটা মনে রাখবেন। 8ম সংশোধনী ইসলাম। ইসলাম হচ্ছে রাষ্ট্রধর্ম। রাষ্ট্রধর্ম ইসলাম। এটা কিন্তু পরীক্ষায় আসবে। 8ম সংশোধনী। বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনী। দ্বাদশ সংশোধনী বহুদলীয় গণতন্ত্র। বহুদলীয় গণতন্ত্র। এই বহুদলীয় গণতন্ত্র এটা চালু করেছিল খালেদা জিয়া। এই জন্য গণতন্ত্রের মা বলা হয়। গণতন্ত্রের মাতা আপসহীন নেত্রী। ক্লিয়ার? দ্বাদশ সংশোধনী, এটা মনে রাখতে হবে। এরপরে আসে হচ্ছে 13তম সংশোধনী। এইটাতে ছিল তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা। 13তম সংশোধনী। আর 15তম সংশোধনী, এটা 15তম সংশোধনী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। কেয়ারটেকার সরকার, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া হয়। বাতিল করে দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকার কি বাতিল। এই সংশোধনীগুলো পরীক্ষায় আসবে। এই সংশোধনীগুলো পরীক্ষায় আসবে।